এখন এখন তুমি বলো তো যে তুমি এই তিনটা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা ভালো পারবা পরীক্ষায়, সেটা আমাকে একটু বলো। সিভিল আপিল আর হ্যাঁ কোনটা? ও ক্রিমিনাল আপিল, সিভিল আপিল আর ক্রিমিনাল আপিল, এই তো। এখন আমি যে কালকে তো তোমার পরীক্ষা, এই জন্য মানে একেবারে একটা ভালো অ্যাডভাইস দিতেছি। তাহলে এই দুইটাই তুমি সবার আগে দিবা, যেহেতু এই দুইটা তুমি ভালো পারবা, সুতরাং এই দুইটাই তুমি সবার আগে দিবা। আর রিটটা তুমি পরে দিবা। রিটটা তুমি এই যে দুইটা ভালো পারো না, এই যে সিভিল আপিল এবং ক্রিমিনাল আপিল, এই দুইটা মিলাইয়া তুমি রিটের অনেক কিছু মিল পাবা, অনেক কিছু রিটে ওই মিলাইয়া তুমি ফুল অ্যান্সার করে আসবা, কখনো অ্যান্সার সাইডে আসবা না। হ্যালো, অ্যান্সার সাইডে আসবে না, ওই যে রিটটাও কিন্তু সাইডে আসবে না। এই যে দুইটা সিভিল আপিল তারপরে ক্রিমিনাল আপিল, এই দুইটা যে তুমি ভালো পারো, এই দুইটা মিক্স করে ওই রিটের অনেক কিছু কমন থাকবে ড্রাফটে। ওই 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 রিটের অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী এই তোমার জানা দুইটা থেকে তুমি ওই রিটের একটা ড্রাফট সুন্দর করে লিখে দিয়ে আসবা। মানে একটু যদি বানায়ও লেখা লাগে, তাও তুমি প্রশ্ন থেকে দেখে বুঝে তুমি লিখে দিয়ে আসবা, অ্যান্সার কিন্তু সাইডে আসবা না। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এখন আমি সিভিল রিভিশন ড্রাফটিংয়ে যাই একটু। এইটা একটা মাদার মামলা। হ্যাঁ, এখানে সিভিল রিভিশনও করতে বলছে, আবার স্ট্যাটাস অ্যাপ্লিকেশনও চাইছে। তাহলে এইটা একটা মাদার মামলা। এইরকম একটা মামলা যদি আগে থেকেই আমরা প্রস্তুতি নিতে পারতাম, তাহলে এই একটা মামলা প্রস্তুতি নিলেই আমাদের হয়ে যেত। হ্যাঁ, তাই না? কিন্তু আমরা তো সময় পাইছি, আমরা তো সময় পাইনি। এখন যাই হোক, এই যে একটা কোর্সে ধরো এটা একটা উত্তরপত্র, আবার বলতেছি, ধরো তোমার উত্তরপত্র সামনে, তাহলে তুমি অ্যাডমিট কার্ড দেখে একদম সঠিকভাবে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠাটা ফিল আপ করবে। ওই পৃষ্ঠাটা যদি ভুল হয়, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না কোনো। হ্যাঁ, এই জন্য ওই টপ পেজটা ঠিক মতো ফিল আপ করবা, অ্যাডমিট কার্ড দেখে কোনো ভুল যেন না হয়। আর খাতা বাস করবা না। হ্যাঁ, তারপরে ধরো সিভিল আপিল দিলা, সিভিল আপিলের গ্রুপটা আগে লিখবা, তারপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার লিখবা, লেখা সিভিল আপিলটা দিবা, ঠিক আছে? আর টাইম ভাগ করে লিখবা, সেটা হলো 40 মিনিটের বেশি সময় নেবা না। সিভিল আপিল লেখার জন্য 40 মিনিটের বেশি সময় নেবা না, ক্রিমিনাল আপিল লেখার জন্য 40 মিনিটের বেশি সময় নেবা না। একেবারে ঘড়ি ধরে তুমি সিভিল আপিল 40 মিনিট লিখবা, ক্রিমিনাল আপিল 40 মিনিট লিখবা। এই দুইটা কোশ্চেন তো আগে দিবা, যেহেতু এই দুইটা কোশ্চেন ভালো পারো বলতেছো। রিড দিবা লাস্টে। হ্যালো, কিন্তু অ্যান্সার সাইডে আসবা না, তুমি অ্যান্সার করে আসবা, রিটও অ্যান্সার করে আসবা। আর পরীক্ষার হলে আগে থেকে বের হবে না, পরীক্ষার হলে আগেই বের হবে না, পুরো 3 ঘন্টা পরীক্ষা দিয়ে তারপরে বের হবে। এখন দেখো একটা জিনিস যেটা বারবার বলছিলাম, যে একটা মাদার মামলাটা পড়লেই সব মামলা যে হয়ে যায় তার প্রমাণ দেখো। এই সিভিল রিভিশনেও দেখো ফার্স্টে ডিস্ট্রিক্ট লিখতে হবে। মামলার মধ্যে ময়মনসিংহ লেখা আছে, তাহলে ডিস্ট্রিক্ট ময়মনসিংহ লেখা ক্যাপিটাল লেটার লেখা আন্ডারলাইন। তাহলে প্রায় সব মামলায় ডিস্ট্রিক্ট লেখা লাগে, রিটে কিন্তু ডিস্ট্রিক্ট লেখা লাগে না, এটা জানো তো? রিটে কিন্তু ডিস্ট্রিক্ট লেখা লাগে না। যেখানে ডিস্ট্রিক্ট লেখা লাগে ওখানে ডিস্ট্রিক্ট তুমি লিখবা। তাহলে এই লাইনটা দেখো হয়ে গেল। তারপরে সব মামলায় ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ লেখা লাগে, তাহলে এই লাইনটাও হয়ে গেল। মাঝখান থেকে হাইকোর্ট ডিভিশন লেখা লাগে সব মামলায়, এইটাও হয়ে গেল। তারপরে সিভিল রিভিশন মামলা হলে ব্র্যাকেটের ভিতরে লেখা লাগে সিভিল রিভিশনাল জুরিসডিকশন। তোমার ড্রাফট কি সামনে আছে? হ্যাঁ, মাঝখানে সিভিল রিভিশনাল জুরিসডিকশন লেখা লাগে ক্যাপিটাল লেটার। এখন এইটা হলো মামলা অনুযায়ী জুরিসডিকশনের নামটা চেঞ্জ করা লাগবে। যেমন ক্রিমিনাল আপিলে লিখতে হবে ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন, সিভিলে লেখা লাগবে সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, তাই না? হ্যালো,
আর রিটে লেখা লাগবে হলো স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন। আর কোয়াশমেন্ট যদি আসে ক্রিমিনাল মিসিলিনিয়াস জুরিসডিকশন লেখা লাগবে, মানে মামলা অনুযায়ী ওই জুরিসডিকশনের নামটাও চেঞ্জ করা লাগবে এই লাইনে। এরপরে লেখা লাগবে নিচে সিভিল রিভিশন নম্বর ... এখানে মামলা অনুযায়ী নামটা ভিন্ন হবে। সিভিল হইলে সিভিল ওই যে একটা বিশেষ নিয়ম আছে, কি নিয়ম বলো দেখি, এই জায়গায় কি লেখা লাগে? সিভিল আপিল হইলে কি লেখা লাগে এই জায়গায়? ফ্রম অরিজিনাল ডিগ্রি। তারপর নিচে লেখা লাগে ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার, তাই না? এই সিভিল রিভিশনের বদলে নম্বরের বদলে ওই জিনিসটা লেখা লাগে। তারপর ইন দ্য ম্যাটার অফ দ্য লেখা লাগে, তাই না? এখন এখানে লেখা লাগবে ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার লেখা অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 115(1) অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এই সিভিল রিভিশন মামলা করতে হয় হলো সিপিসির 115 ধারা অনুযায়ী, আর সেকশনের এসটা বড় হাতের দিবা। হ্যালো, যে জায়গায় সেকশন শব্দটা লেখো ওই সেকশনের এসটা বড় হাতের দিবা। তারপর অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটারের লেখা ওই প্লেন্টিভ পিটিশনার এর হলো জামাল। এখানে প্লেন্টিভ পিটিশনার হলো জামাল, এই জন্য জামালের ফুল ঠিকানা, স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিবা। ভার্সেস দিয়া ডিফেন্ডেন্ট অপোজিট পার্টি আছে, ডিফেন্ডেন্ট অপোজিট পার্টি, ভার্সেস দিয়া ওই কামালের নাম ঠিকানা সব দিবা। তারপরে দেখো এখানে একটা কজ টাইটেল আছে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, এখানে একটা কজ টাইটেল আছে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ। হ্যাঁ, দেখো কজ টাইটেলটা আমি একটু পড়ি। জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি ডেটেড 16/3/2007 ব্র্যাকেটের ভিতরে ডিগ্রি সাইন্ড অন ... পাসড বাই দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিং ইন টাইটেল আপিল নাম্বার 20 of 2005 allowing the appeal and setting aside the judgment and degree dated 3/08/2005 degree signed on ... passed by the learned first court of assistant judge Moymonsinh in title suit number ... এখন এখানে বলছিলাম ওই যে সিভিল আপিলে তুমি যে কস্ট টাইটেলটা পড়ছো, দেখো ওই কস্ট টাইটেলটাই কিন্তু এখানে। হ্যালো, মানে তুমি সিভিল আপিলে একটা কস্ট টাইটেল পড়ছো না, ক্রিমিনাল আপিলে একটা কস্ট টাইটেল পড়ছো না, ঠিক ওই কস্ট টাইটেলটাই সামান্য একটু চেঞ্জ করে এই জায়গায়। তার মানে আমরা যদি একটা কস্ট টাইটেল বুঝা মুখস্থ করি, সব জায়গায় কিন্তু আমি এই কস্ট টাইটেলটা দিতে পারি, তাই না? এরপরে তুমি এই যে সিভিল রিভিশনে লিখতে হয় অ্যাপ্লিকেশন ভ্যালুড এট টাকা 1 লাখ, আন্ডারলাইন সুট ভ্যালুড এট টাকা 1 লাখ। এখন প্রশ্নের মধ্যে 1 লাখ বানান করে আছে, কিন্তু এখানে বানান করে দেওয়া যাবে না, অঙ্কে লিখতে হবে। এই টাকার অঙ্কটা অঙ্কে লিখতে হবে। 1 লাখ বানান করে লেখা যাবে না। যদি আসে 50 কোর বানান করে লেখা যাবে না, অঙ্কে লিখতে হবে। হ্যাঁ, তাহলে সিভিল আপিলে কি লেখা লাগে বলো দেখি এই জায়গাটায়? হ্যাঁ, তারপরে আর না সিভিল আপিলে কি লেখা লাগে এই জায়গাটায়? হ্যাঁ, সিভিল আপিলে কি লেখা লাগে? না, এই যে ভুল হয়ে গেল তো। সিভিল আপিলে লিখতে হয় আপিল ভ্যালুড এট টাকা 1 লাখ আর সুট ভ্যালুড এট টাকা 1 লাখ। সিভিল আপিলে লিখতে হয়, সিভিল আপিলে। খেয়াল আছে কি না? অ্যাপ্লিকেশন লেখা লাগে না ওখানে। তুমি বুঝা পারছো কথাটা? ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন লেখা যাবে না, ওখানে লিখতে হবে আপিল ভ্যালুড এট টাকা 1 লাখ যেটা থাকবে, আর সুট ভ্যালুড এট টাকা 1 লাখ এরকম। আর সিভিল রিভিশনে লেখা লাগবে হলো অ্যাপ্লিকেশন, আপিলের জায়গায় অ্যাপ্লিকেশন। তুমি বুঝেছো কথাটা? তুমি বুঝেছো? আমি আবার বারবার বলতেছি। হ্যাঁ, তারপরে দেখো প্রধান বিচারপতির অ্যাড্রেসটা সেম একরকম, সব মামলায় একরকম। তাহলে একটা মামলা মুখস্থ করলেই তো হয়ে যায়, আর মুখস্থ করা লাগে? এরপরে দেখো হাম্বল সেন্টেন্সটা একরকম। তারপরে সিউইটটা হলো
তোমার মামলা দেখে দেখে পর্যায়ক্রমিক বর্ণনা দিবা। হ্যালো, সিউইটটা দিবা হলো যে মামলাটা থাকবে, যে প্রশ্নটা থাকবে ওইটা দেখে দেখে পর্যায়ক্রমিক বর্ণনা দিবা। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সিভিল রিভিশনে কিন্তু অ্যানেকচার নাই। হ্যালো, তোমার ড্রাফটায় কি অ্যানেকচার আছে সিভিল রিভিশনে? এইতে এই যে সিউইতে থাকে না। সিভিল আপিলেও অ্যানেকচার থাকে না, ক্রিমিনাল আপিলে হ্যাঁ কিন্তু কিন্তু এই যে সিভিল রিভিশনেও কিন্তু অ্যানেকচার নাই। তোমার ড্রাফটার সামনে কি অ্যানেকচার আছে? অত তার মানে সিভিল রিভিশনে অ্যানেকচার দিতে হয় না, সিউইতে অ্যানেকচার দিতে হয় না। তাইলে আবার বুঝলে, আবার একটু রিপিট করি, সিউইটটা হলো তোমার যে প্রশ্ন থাকবে ওই দ্যাট দিয়ে আর ওই অঙ্ক সংখ্যা দিয়ে তুমি খালি মামলার পর্যায়ক্রমিক বর্ণনা দিয়ে আসবে, তাইলেই 5 নম্বর পাওয়া যাবে। তোমার তো ফার্স্ট হওয়ার দরকার নাই। আমি বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ, তারপরে এখানে গ্রাউন্ডস দিতে হবে। গ্রাউন্ডস ওই যে তুমি যেমন সিভিল আপিলে কিছু গ্রাউন্ডস মুখস্থ করছো, ক্রিমিনাল আপিলে কিছু গ্রাউন্ডস মুখস্থ করছো, ওই গ্রাউন্ডসগুলো এখানে দিয়ে লাস্টে ওই যে এই গ্রাউন্ডসটা দিয়ে দিবা, ফর দ্যাট আদার গ্রাউন্ডস উইল বি আস্কড অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং। এই গ্রাউন্ডসটা তুমি দিয়ে দিবা। আমি বুঝাইতে পারলাম গ্রাউন্ডসটা লেখার টেকনিকটা? মানে তুমি ক্রিমিনাল আপিলে এবং সিভিল আপিলে কিছু গ্রাউন্ডস মুখস্থ করছো না, ওই গ্রাউন্ডসগুলি এখানে দিয়ে দিবা। হ্যাঁ, তারপরে যে প্রেয়ার, দেখো প্রেয়ারটা আমরা পড়ি একটু, দেখো ক্যাপিটাল লেটারে হয়ার ফর দিবা। ইট ইজ মোস্ট, মাঝখান থেকে ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপ উড গ্যাসেসলি বি প্লিজ টু কল ফর দ্য রেকর্ডস and issue a rule upon the dependent opposite party to show cause as to why। এই দেখো ইমপ্রুভ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড, এইটা কিন্তু কজ টাইটেল থেকে নিছে। এই অংশটা প্রেয়ারের একটা মাঝখানের একটা অংশ কজ টাইটেল থেকে নিয়েছে। দেখছো তুমি ব্যাপারটা? মানে প্রেয়ারের মাঝখানের একটা অংশ হোয়াইর পর অ্যাজ টু হোয়াইর পর একটা বিরাট অংশ কজ টাইটেল থেকে নিছে। তুমি খেয়াল করছো? তাহলে একটা কজ টাইটেল মুখস্থ করলে আমরা কজ টাইটেলে দিতে পারি, সিউইতে দিতে পারি, গ্রাউন্ডসে দিতে পারি, প্রেয়ারে দিতে পারি। তারপরে দেখো যে পরের অংশটা মুখস্থ, পরের যে প্রেয়ারের অংশটা পুরা মুখস্থ। এরপরে এখানে একটা এফিডেভিট আছে, দেখো আছে। তার মানে একটাই এফিডেভিট মুখস্থ করলে আমি সব মামলায় দিতে পারবো। আর একটা এফিডেভিট লেখার জন্য পরীক্ষার হলে 5 মিনিটের বেশি সময় নিবা না। কিন্তু দরকার হলে ই স্টেটমেন্ট কমাই দিবা। ওই যে যেমন লেখা আছে, দ্যাট আই এম দ্য পিটিশনার অ্যান্ড অ্যাম ওয়েল অ্যাকুয়েন্টেড উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস অ্যান্ড অ্যাম কম্পিটেন্ট টু সয়ার দিস এফিডেভিট। এখানে 3টা আছে, তোমার ড্রাফটে কয়টা আছে? কিন্তু তুমি যদি সময় না পাও একটা দিবা, অন্যান্য জিনিসগুলি দিবা ঠিক। ওই যে ডিপোনেন্ট, অ্যাডভোকেট, তারপরে ওই যে কমিশনার অফ অ্যাফিডেভিট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন কমা ঢাকা, এগুলি ঠিকই দিবা। দরকার হলে ওই স্টেটমেন্ট 2টা কমাই দিবা। বুঝে নাই ব্যাপারটা? এখন দেখো এই যে এই মামলা তো স্ট্যাটাস কো অ্যাপ্লিকেশনও চাইছে। স্ট্যাটাস কো অ্যাপ্লিকেশনটা দেখো কত সহজ। এখানে ডিস্ট্রিক্ট ময়মনসিংহ ঠিকই লিখতে হবে, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ঠিকই লিখতে হবে, হাইকোর্ট ডিভিশন ঠিকই লিখতে হবে, সিভিল ডিভিশনাল জুরিসডিকশন ঠিকই লিখতে হবে, সিভিল ডিভিশন নম্বর ... ওই যে আগে যেটা করছো ওইটাই। কথা বুঝো নাই? ইন দ্য ম্যাটার অফ লেখা অ্যান অ্যাপ্লিকেশন ফর স্ট্যাটাস কো, এই এতটুকু লেখলেই হবে, এত ডিটেলস লেখা লাগবে না। ইন দ্য ম্যাটার অফ লেখা অ্যান অ্যাপ্লিকেশন ফর স্ট্যাটাস কো, এই এতটুকু লেখলেই হবে। তারপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ জামাল লেখা আর কিছু লেখে নাই, ঠিকানা কিছু দেয় নাই, দেয় নাই। স্ট্যাটাস কো পুরা ঠিকানা দেওয়া লাগবে না। ভার্সাস লেখা কামাল লিখবা, ডিফেন্ডেন্ট অপোজিট পার্টি লিখবা। তারপরে অ্যাপ্লিকেশন ভ্যালুটা ঠিকই লিখছে, শুট ভ্যালুটা ঠিকই লিখছে। তুমি কি বুঝতেছো আমার কথা? মানে এটা শর্টকাট, এটা তুমি 10 মিনিটে পরীক্ষায় দিতে পারবা যদি আসে।
ওই যে আগের ইটা দেখা শর্টকাট লিখতে হবে। প্রধান বিচারপতির অ্যাড্রেসটা ঠিক লিখছে, হাম্বল সেন্টেন্সটা ঠিক লিখছে। ওই শিউইথ তুমি ওই যে এখানে দেখো স্ট্যাটাস কোর শিউইথের মধ্যে অ্যানেকচার দিতে হবে। হ্যালো, স্ট্যাটাস কোর ইয়ের ভিতরে শিউইথের ভিতরে অ্যানেকচার দিতে হবে। এখন তুমি তো অনেক জায়গায় অ্যানেকচার পড়ছো না, ওই অ্যানেকচার ওই নিয়মে দিয়ে দিবা। আর শিউইথটা ওই যে সংক্ষেপে দিবা, মামলা থেকে সংক্ষেপে দিবা। তারপরে ছোট্ট একটা পেয়ার লিখবা, দেখো পেয়ারটা কত ছোট, ক্যাপিটাল লেটারে হওয়ার পর লিখবা কমা, ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপস উড গ্র্যাসিয়াসলি বি প্লিজ টু পাস an order of status quo till disposal of civil revision and oblique or pass such other or further order or orders as to your lordships may deem fit and proper, and for this act of kindness the petitioner as in duty bound shall evacuate. এখানেও দেখা একটা এফিডেভিট আছে, তার মানে একটা এফিডেভিট মুখস্থ করলে আমরা সব জায়গায় দিতে পারি। কিন্তু হ্যালো, একটা এফিডেভিট দেখো আসলে ইজি কিনা বিষয়টা চিন্তা করো। একটা এফিডেভিট মুখস্থ করলে সব মামলাই কিন্তু আমরা দিতে পারি কিনা। হ্যাঁ, তাহলে আজকের চূড়ান্ত পরামর্শটা কি? একটা হলো পরীক্ষার হলে সবার আগে যেয়ে তারপরে তুমি তোমার সিটে বসবা, আশেপাশে যারা আসবে ওদের সাথে খাতির করে অনেক সময় হয় কি প্রশ্ন আসছে ক্রিমিনাল, প্রশ্ন করে বোঝা যায় না, আসছে সিভিল, প্রশ্ন করে বোঝা যায় না, আসছে রিট, কিন্তু প্রশ্ন করে বোঝা যায় না। তখন ওই আশেপাশের ওই লোক লয়ারদের জিজ্ঞেস করলেও একটু বইলা দেয় যে এটা সিভিল আসছে, এটা ক্রিমিনাল আপিল আসছে, এইটা রিট আসছে। হ্যাঁ, তখন ওই এতটুকু বইলা দিলেও তো তুমি লিখতে পারবা, তাই না? হ্যালো, যে আসলো রিট, তুমি যদি সিভিল লিখে দাও তাহলে ভুল হইল না? আসলো ক্রিমিনাল আপিল, তুমি যদি সিভিল রেখে দাও বা রিট লিখে দাও তাহলে ভুল হইল না? আগে তো জানতে হবে কোন মামলাটা আসলো প্রশ্নে, ওইটা আগে ধরতে হবে, তারপরে তুমি অ্যান্সার করতে পারবা সঠিকভাবে। এখন এইটা যদি প্রশ্নে ধরতে না পারো, তুমি আশেপাশের লয়ারদের কাছে জিজ্ঞাসা করবে, দেখবা এই এতটুকু জিনিস ঠিকই বলে দিব। বলবা যে ড্রাফট আমার দেখান লাগবে না, কিন্তু আপনি মামলাটা কি আসছে এইটা আমাকে একটু বলে দিন, তাহলে ঠিকই ওরা বলে দিবে। পরীক্ষার হলে কিছু লয়ার কিন্তু কিছু পরীক্ষার্থী খুব হেল্পফুল থাকে। হ্যালো, হ্যাঁ, সুতরাং তুমি ফুল অ্যান্সার করে আসবে। আর আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করো, একটু বলো। ওই যে গ্রাউন্ডসগুলি রিপিট হয়, গ্রাউন্ডসগুলো সব মামলাতেই দিতে পারবা। আর শিউইথ তো তুমি প্রশ্ন দেখে লিখবা, এটা তেমন মুখস্থ করা লাগে না। ও হ্যাঁ, এইগুলি রিপিট হয়। হ্যাঁ, কোশ্চেন রিপিট হয়, কোশ্চেন কঠিন হয় না। তুমি পরীক্ষার হলে যায় দেখবা কোশ্চেন কঠিন হয় না, কিন্তু বেশিরভাগ লয়ারই ইংলিশ বুঝে না দেখে কোশ্চেন ধরতে পারে না। বেশিরভাগ লয়ারই ইংলিশে ভেরি মাছ উইক, ভেরি মাছ কাঁচা, যার ফলে ওই যে হ্যাঁ, সিভিল আপিল সবসময় আসে, ক্রিমিনাল আপিল সবসময় আসে, রিট সবসময় আসে। হ্যাঁ, আর ভালো কথা, শর্ট কোশ্চেনের জন্য তো কোনো সাজেশন নাই। শর্ট কোশ্চেন ধরো আসলে তুমি 2-4-5 লাইন, 2-4-10 লাইন তুমি বানাইয়া লিখে দিয়ে আসবে ইংলিশে। না এরকম না, এই শর্ট কোশ্চেনের উপর কোনো সাজেশনও হয় না বা লেকচারও হয় না। ধরো এরকম আসতে পারে, ধরো রিটে এরকম আসলো যে রিট বলতে কি বোঝায়, রিট কত প্রকার ও কী আসতে পারে এরকম। তারপরে যে ক্রিমিনাল আপিলের ধারাগুলো কী,
সিভিল আপিলের ধারা কি, কোন ধারায় সিভিল আপিল করা হয়? সিভিল আপিলের ধারা কত বলো দেখি? সিভিল আপিলের ধারা কত? দেওয়ানি কার্যবিধির 96 কিন্তু এটা সিভিল আপিলে উল্লেখ করা হয় না। সিভিল আপিলে কখনো ধারা উল্লেখ করা হয় না, কিন্তু ক্রিমিনাল আপিলে ধারা উল্লেখ করতে হয়, কিন্তু সিভিলে কোনো ধারা উল্লেখ করতে হয় না। শর্ট কোশ্চেন তোমার পড়তে হবে না, আমি বলতেছি যে শর্ট কোশ্চেন তোমার পড়তে হবে না। ওই তুমি প্রশ্ন ওই শর্ট কোশ্চেন তুমি নিজেও 2-4-5 লাইন লিখে দিয়ে আসবা। তবে শর্ট কোশ্চেন যদি আসে সাইডে আসবা না কিন্তু। হ্যালো, শর্ট কোশ্চেন যদি আসে সাইডে আসবা না, 2-4-5 লাইন লিখে দিয়ে আসবা। কারণ কি আমি একটু বলি, না ওই যে আমি বুঝছি কথাটা, ওই যে তোমার ঠিকই কমন করবে, ওই যে শর্ট কোশ্চেনও কমন করবে। তুমি বুদ্ধি করে খালি অ্যান্সার দিয়ে আসো, কিন্তু ওই শর্ট কোশ্চেনও সারা যাবে না। কিন্তু তুমি তোমার প্রস্তুতি থেকেই আর তোমার প্রশ্ন থেকেই তুমি উত্তর পাবা, এ থেকেই তুমি শর্ট কোশ্চেন অ্যান্সার দিতে পারবা। কিন্তু অ্যান্সার সাইরা আসবে না কিন্তু, বারবার বলতেছি। হ্যালো, বানাইয়া হইলেও 2-4-5 লাইন লিখে দিয়ে আসবা। প্রশ্ন অনুযায়ী তোমার যতটুকু প্রস্তুতি আছে ওইটা অনুযায়ী তুমি 2-4-5 লাইন লিখে দিয়ে আসবে। হ্যাঁ, এইটা যদি তুমি না ধরতে পারো, আশেপাশের লয়ারদের জিজ্ঞাসা করেও কিন্তু আগে ক্লিয়ার হইবা, নাহলে তো উল্টা পাল্টা অ্যান্সার দিয়ে আসবা যদি তুমি না ধরতে পারো। আর ধরতে পারলে তো মাশাআল্লাহ ভালো। হ্যালো, আর সব কিছুই তুমি টাইম মেনটেন করে লিখবে, কিন্তু টাইমের বাইরে যাইবা না। একটা ড্রাফট তুমি 40 মিনিটের বেশি লিখবাই না। ড্রাফট একটা মূল মামলা কখনোই 40 মিনিটের বেশি লিখবাই না, কিন্তু 1 ঘন্টা লাগাই দিবা না। আর একটা প্রশ্ন তুমি সর্বোচ্চ 5 মিনিট করবা একটা প্রশ্ন, তাও তো 6টা প্রশ্ন পড়তে 30 মিনিট লেগে যায়। হ্যালো, তাও 6টা প্রশ্ন পড়তে 30 মিনিট লেগে যায়। একটা প্রশ্ন 5 মিনিটের বেশি পড়বাই না, আর 40 মিনিটের বেশি একটা ড্রাফট লিখবাই না। আর একটা শর্ট কোশ্চেন 10 মিনিটের বেশি লিখবাই না। আর ফুল অ্যান্সার করবা, কোনো অ্যান্সার সাইরে আসবা না। যে প্রশ্নটা কমন পড়ে নাই ওইটা লিখবা কেমনে? তোমার যে জানা যে ড্রাফটগুলি আছে না, যে ড্রাফটগুলি তুমি মুখস্থ করছো, ওখান থেকে বুঝা প্রশ্ন অনুযায়ী তুমি ফুল অ্যান্সার করে আসবা। বানাইয়া হইলেও ফুল অ্যান্সার করে আসবা, সাইরে আসবা না কিন্তু। বারবার বলতেছি। হ্যালো, তুমি যদি অ্যান্সার সাইরে আসো, গ্যাপ কোশ্চেনে কোনো নাম্বার পাবা। কিন্তু তুমি যদি বানায়া হইলেও অ্যান্সার দিয়ে আসো আগের জানা প্রশ্ন থেকে, তাও এক্সামিনার তোমাকে অন্তত 5 নাম্বার দিতে পারে। ভাবতে পারে যে না রিভিশনটা আমি অ্যাড করার জন্য আজকে লেকচার দিইনি। রিভিশনটা লেকচার দিয়েছিলাম এই জন্য যে এটা একটা মামলা, এটা একটা মাদার মামলা। এই ধরনের মামলা একটা পড়লেই সব লেখা যায়, কিন্তু আমাদের তো সময় নাই। হ্যাঁ, তাহলে সিভিল আপিলটা তুমি আজকে কি মডেল টেস্ট দিছো 3 ঘন্টার? আজকে কি মডেল টেস্ট 3 ঘন্টার দিছো? এক বসায়। হ্যাঁ, তাহলে তুমি সিভিল আপিল দিবা, ফার্স্টে ক্রিমিনাল আপিল তারপর দিবা। এরপরে রিট যদি কমন না পড়ে, তুমি রিটটা ওই যে দুইটা তুমি মুখস্থ করছো, সিভিল আপিল ক্রিমিনাল আপিল, এখান থেকে বুঝা রিটটাও অ্যান্সার করে আসবে। ফরম্যাট ফলো হয়তো ওই ফরম্যাট অনুযায়ী তুমি লেখা দিয়ে আসবা। ফরম্যাট অনুযায়ী পরীক্ষার হলে আগে বাইরিবা না, আগে বাইরে আসবা না। পুরা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে তারপরে আসবা। বের হইতে দেয়। তুমি যদি খাতা জমা দিলে বাইরে হইতে দিবে না।
না না না, তুমি যদি খাতা জমা দাও তাহলে বাইরে হতে দিবে না কেন? খাতা জমা না দিলে বাইরে করতে দিবে না। ক্লিয়ার হলো কথা? খাতা যদি জমা না দাও, তুমি তোমার টেবিলে রাইখা বাইরে যেতে চাও, তা যাইতে দিবে না। তখন তো ভাববে যে তুমি নকল করার জন্য যাইতেছো, তাই না? আর তুমি যদি খাতা জমা দিয়ে বাইরাও তাহলে তো যাইতে দিবেই, কিন্তু খাতা জমা দিবা না, তুমি পুরা 3 ঘন্টা পরীক্ষা দিবা। বারবার বলতেছি, দেখবা তুমি পাস করে আসবা। তুমি ঠিকই আমাকে থ্যাংক ইউ দিবা পরীক্ষা রেজাল্ট আউট হলে, যে স্যার আপনি ঠিকই বলেছিলেন, আমি পাস করলাম। হ্যাঁ, তুমি 3টা কোশ্চেন ফুল অ্যান্সার করে আসবা, যেটা কমন পড়বে না, জানা উত্তর থেকে, জানা ড্রাফট থেকে কেটে মেটে ওই প্রশ্ন অনুযায়ী তুমি ওই বানানো কোশ্চেনটাও ঠিক মতো লিখে আসবা। মানে গ্যাপ রেখে আসবে না, কিন্তু একটা ছোট প্রশ্ন গ্যাপ রেখে আসবে না। হ্যালো, এই আর কি। তাহলে ঠিক আছে, আমি দোয়া করি যে তুমি এইবারই পাস করো, অন্তর থেকে আমি দোয়া করি। হ্যাঁ, তুমি ফুল অ্যান্সার করে আসো, দেখবা তুমি পাস করবা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি অন্তর থেকে দোয়া করি। আর আজকে আরেকটা ব্যাপার, আজকে তুমি 11টা বাজে ঘুমাই যাবা। পরীক্ষা কয়টায়? হ্যাঁ, তাহলে তুমি ওই যা সবার আগে কিন্তু পরীক্ষার হলে ঢুকবা, এবং তুমি 11টা বাজে ঘুমাই পড়বা, সারা রাত যাক। হ্যাঁ, ও তো যাই হোক, সবার আগে তুমি হলে ঢুকবা, সবার আগে। এই ঢুকার একটা আলাদা একটা পজিটিভ দিক আছে। সবার আগে ওই যে দৌড়ায় যাইয়া হলে ঢুকবা না, টায়ার্ড হইয়া দৌড়ায় যে হলে ঢুকবা না, একেবারে সবার আগে হলে ঢুকবা। তারপরে তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দেবা। আর পরীক্ষার পূর্ব রাত্রে পড়তে হয় না। মাথা ঠান্ডা থাকলে, মাথা শীতল থাকলে পরীক্ষা ভালো হয়, আর মাথা হট থাকলে, গরম থাকলে পরীক্ষা ভালো হয় না। তুমি 11টা বাজে ঘুমায় পড়বা। হ্যালো, 11টা বাজে ঘুমায় পড়বা, এবং 8 ঘন্টা ঘুমাইলে কয়টায় উঠতে হয়? 7টায়। তুমি কালকে 7টা বাজে উঠবা। হ্যালো, এই 8 ঘন্টা তুমি ঘুমাইয়া তুমি পরীক্ষা দেবার যাবা, মাথাটা শীতল রেখে, দেখবা তোমার পরীক্ষা ভালো হবে। এই 11টা থেকে 7টা পর্যন্ত ঘুমাইবা আজকে। হ্যালো, পরীক্ষার পূর্ব রাত্রে কখনো পুরা রাত জায়গা পড়বা না কখনো। তাহলে 8 ঘন্টা ঘুমাইয়া তুমি মাথা ঠান্ডা রেখে, শীতল রেখে, তুমি সবার আগে পরীক্ষার হলে ঢুকবা এবং ফুল অ্যান্সার করে আসবা। আমাকে কিন্তু এইরকম শুনতে না হয় যে আমি ফুল অ্যান্সার করি নাই। বানাইয়া হইলেও ফুল অ্যান্সার করে আসবা। হ্যালো, বানাইয়া হইলেও ফুল অ্যান্সার করে আসবা, অ্যান্সার সাইডে আসবা না। এই হলো কথা। তাহলে ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহর কাছে যে তুমি ওই যে একবারই পরীক্ষা পাস করো, আমি দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ।